শেখ হাসিনার বিরুদ্ধে রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে মত আইনজীবীদের। ভারত থেকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ। ভুয়া খাতে কোটি কোটি টাকা নিচ্ছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। বেশি বেতন নিতে সরকারিকরণে বাধা সিদ্ধেশ্বরের শিক্ষকদের একাংশের। নজরদারির তাগিদ টিআইবির। 4 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে 5.14%। ইউরোপীয় ইউনিয়নে 625 কোটি 72 লাখ ডলারের পোশাক বিক্রি। জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিললেও কি পরিমাণ পাবে বাংলাদেশ হয়নি চূড়ান্ত। মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু, দর কষাকষির পরামর্শ বিশেষজ্ঞদের। এবং গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ। প্রত্যাখ্যান হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর। যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগোপ সহ 1400 ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জিং হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে। সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ সময় তিনি বলেন সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস হত্যাকাণ্ড এবং গণহত্যার অপরাধের বিচার করা হয়। মির্জা ফখরুল বলেন আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। প্রায় 2 ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে
ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দশরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। রাজধানীর রামপুরার ত্রিমোহনী সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলের পাশে এলপি গ্যাসের একটি গোডাউন ছিল। এই ঘটনায় কেউ আহত হয়নি। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। 10 মিনিট এই সড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে রাতে কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল উত্তেজনা থাকলেও আজকের পরিস্থিতি স্বাভাবিক। সকালে দেখা যায় বিক্ষোভকারীরা না থাকলেও সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা পুরো 32 নম্বর ঘিরে রেখেছে। কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর আগে সোমবার সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের পর বিক্ষুব্ধ জনতা এগিয়ে যেতে চাইলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে রাত পর্যন্ত চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। নেই ল্যাব বা মাল্টিমিডিয়া সংক্রান্ত কোনো সেবা, এক যুগেও প্রকাশ হয়নি কোনো সাময়িকী। তবু বছরে এই 2 খাতে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। খোদ সরকারি তদন্তে উঠে এসেছে এমন তথ্য। আর কলেজ সরকারিকরণের নির্দেশনা জারি হলেও বেশি বেতন নেয়ার ধারা অব্যাহত রাখতে সরকারিকরণ প্রক্রিয়া আটকে রেখেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষকদের একাংশ। দুর্নীতি রোধে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি আদায়ের বিষয়টি সরকারকে কঠোরভাবে মনিটরিংয়ের পরামর্শ টিআইবির। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বেশ কয়েকবার দেশসেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া 30,000 শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে বছরের শুরুতে ভর্তির জন্য নেওয়া হয় 8,000 টাকা। রসিদ দিলেও তাতে উল্লেখ নেই কোনো খাত। তাই বছরের পর বছর অন্ধকারে অভিভাবকরা। 8,000 টাকা করে নিচ্ছে এবং কোন খাতে এই টাকাটা যায় সেটা কখনো গার্ডিয়ান জানে না। টাকাগুলো আমাদের কাছ থেকে নেয় মাদলি বা বাৎসরিক বা ভর্তির সময়, এগুলা কি জন্য নেয়, কি করে, আমরা এগুলা কিছুই জানি না। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে জনপ্রতি 150 টাকা আদায় করা হয় বার্ষিক সাময়িকীর জন্য। বেতনের সঙ্গে প্রতি মাসে আইসিটি ও মাল্টিমিডিয়া ফি বাবদ 150 টাকা আদায় করা হয়। বছরে এই 2 খাতে কোটি কোটি টাকা আদায় করা হলেও 13 বছর ধরে প্রকাশ হয়নি কোনো সাময়িকী। আইসিটি বা মাল্টিমিডিয়া সংক্রান্ত কোনো সেবাও দিচ্ছে না প্রতিষ্ঠানটি। প্রতি মাসে 150 টাকা করে মাল্টিমিডিয়া ও আইসিটি চার্জ দিয়ে যাচ্ছি। যে চার্জগুলি কী জন্য নিচ্ছে আমরা এটা ক্লিয়ার নই। ম্যাগাজিন বা স্মরণিকা পাইনি, তবে মাঝে শুনেছিলাম বাচ্চাদের কাছ থেকে কিছু লেখা নেওয়া হয়েছে। সহকারী প্রধান শিক্ষক বলছেন 13 বছরের অচল আয়তন ভেঙে আগামী বছর থেকে প্রকাশ করা হবে স্মরণিকা। এ ব্যাপারে আলোচনাও হয়েছে এবং সম্পাদক ঠিক করা হচ্ছে কি নিয়ে এই কাজটি করবেন। নতুন বছর আসলে এইগুলি হবে আর কি। এবার যেতে চাই রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। ভালো ফলাফলের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় এই কলেজ। নির্দেশনা জারির 6 বছরেও সরকারি না হওয়ায় শুধু বেতন বাবদেই শিক্ষার্থীদের দিতে হচ্ছে 1200 টাকা। আমাদের যেখানে 25 টাকা বেতনে পড়ার কথা সেখানে আমরা এখন 1200 টাকা বেতনে পড়ছি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার প্রয়াত মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ ইমরান হুসাইন ও দলটির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ সাদেকিন রহমান ভূঁইয়া সহ শিক্ষকদের একটি অংশ আটকে রেখেছেন সরকারিকরণ প্রক্রিয়া। সরকারিকরণ হলে মানে তাদের ভাষ্যমতে যে তাদের বেতন কমে যাবে অথবা তাদের পদ হারিয়ে যাবে। কিছু সংখ্যক শিক্ষকরাই এটার পিছনে কলকাঠি নাড়তেছে যাতে এটা সরকারিকরণ না হয়। টিআইবি বলছে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়ম কঠোরভাবে মনিটরিং এর পাশাপাশি দুর্নীতি রোধে, স্বচ্ছতা ও জবাবদিহিতা
নিশ্চিত করা জরুরি। যেহেতু এখানে অনিয়ম, দুর্নীতি এবং অতিরিক্ত বেতন ইত্যাদি নেওয়ার অভিযোগ আছে, যে কারণে শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেই প্রেক্ষিতে যেটা করা উচিত সরকারের, সেটা হচ্ছে এই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে একটা জবাবদিহিতা, স্বচ্ছতার আওতায় আনার জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে সেগুলো কমপ্লায়েন্সে বা মান্য করার বাধ্যবাধকতা তৈরি করা। এদিকে বিগত সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যে দুর্নীতি হয়েছে তা রোধে যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং এর কথা বলছে বর্তমান প্রশাসন ও পরিচালনা পর্ষদ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে 60তম বিশ্ববিদ্যালয় দিবস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নিগার মেহরিন রিনি। সরাসরি যাচ্ছি তার কাছে। রিনি, পরিবেশে উদযাপিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 60তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেটি উদযাপন করা হচ্ছে এবং পুরো বিশ্ববিদ্যালয়ে আমরা একটি উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। দিনব্যাপী আজকের যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে কিন্তু নানা রকমের অনুষ্ঠান, আলোচনা সভা এবং স্মরণ সভাও কিন্তু রাখা হয়েছে এবং আজকে সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে স্মরণ চত্বর, সেখান থেকে কিন্তু একটি যেই র্যালি, সেটি কিন্তু সেখান থেকে শুরু হয় এবং সেটি বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হবে। এই যে আজকের যে আয়োজন, সেটি কিন্তু উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের যিনি উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর শামীউদ্দিন খান তিনি, এবং এখানে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের আরও যারা অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী রয়েছেন, তাদের অনেকেই এখানে অংশ নিয়েছেন। পাশাপাশি এবছর কিন্তু এই আয়োজনে একটু ভিন্নতা রয়েছে, যেহেতু চাকসু নির্বাচনের পর এটি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, সেহেতু চাকসুর যে প্রতিনিধিরা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এখানে উপস্থিত আছেন। তবে আমরা যেটি দেখেছি যে চাকসুর সমস্ত প্রতিনিধি কিন্তু এখানে উপস্থিত নেই। পাশাপাশি আজকে বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লাস এবং পরীক্ষা চলমান রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতিও খুব একটা চোখে পড়ার মতো ছিল না। তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী যেটি আয়োজন করেছে, সেটির জন্য কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হলগুলোতে ভালো খাবারের, বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। তো দিনব্যাপী আজকে নানা আয়োজনের মাধ্যমে এই যে অনুষ্ঠান, সেটি কিন্তু উদযাপন করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুল্ক যুদ্ধের মধ্যে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে মার্কিন বাজারে 5.14% বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি। এ সময়ে প্রায় 3% প্রবৃদ্ধির দেখা মিলেছে তৃতীয় শীর্ষ রফতানি গন্তব্য যুক্তরাজ্যে। বরাবরের মতোই সবচেয়ে বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নে। তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি আয়ের পরিমাণ। গেল আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে 20% বেশি শুল্ক গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। এমন শুল্ক বাধার মধ্যেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাক রফতানি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রফতানি আয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় $259 কোটি তৈরি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে। হিসাব বলছে গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 5.14%। এ সময় বাংলাদেশি পণ্যের শীর্ষ রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে $625 কোটি 72 লাখ মূল্যের পোশাক বিক্রি করেছেন উদ্যোক্তারা। মোট রফতানির 48% বেশি এই বাজারে গেলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.46%। যুক্তরাজ্যে রফতানি হয়েছে $153 কোটি 39 লাখ পোশাক, যা মোট রফতানির 11.81%, আর প্রবৃদ্ধি হয়েছে 2.72%। এদিকে 10.84% প্রবৃদ্ধি নিয়ে কানাডায় রফতানি হয়েছে $44 কোটি 23 লাখ পোশাক। তবে অপ্রচলিত বাজারে কমেছে রফতানি। গেল বছরের একই সময়ের তুলনায় 2.69% কমে 15টি দেশে রফতানি হয়েছে $216 কোটি 99 লাখ তৈরি পোশাক। অন্তরা সেন, সময় সংবাদ। চলতি অর্থ বছরে বাড়ছে চিংড়ি মাছের রফতানির আয়, বেড়েছে হিমায়িত মাছেরও। ঊর্ধ্বমুখী রয়েছে সবজি রফতানির আয়ও। রফতানি আয় বৃদ্ধির ধারায় রয়েছে মশলা জাতীয় পণ্য। মূল্য সংযোজনের পাশাপাশি এসব খাতের নামমাত্র রফতানি আয় বাড়াতে হালাল সার্টিফিকেশনের দিকে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা।
ছোট পরিসরে হলেও বাংলাদেশের রফতানি আয়ে ভূমিকা রেখে চলেছে চিংড়ি। চলতি অর্থবছরের প্রথম 3 মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ঊর্ধ্বমুখী ছিল চিংড়ির রফতানি, যদিও অক্টোবরে রফতানি 13.63% কমে যায়। তবে বছর ব্যবধানে অর্থ বছরের প্রথম 4 মাসে 9.96% বেড়ে চিংড়ি রফতানি আয় ঠেকেছে $12.16 কোটি। একইভাবে অর্থ বছরের প্রথম 3 মাসে রফতানি বাড়ে হিমায়িত মাছেরও। অক্টোবরে রফতানি 21.63% কমলেও বছর ব্যবধানে অর্থ বছরের প্রথম 4 মাসে 11.31% বেড়ে হয়েছে $2.53 কোটি। এমন প্রেক্ষাপটে মূল্য সংযোজনের পাশাপাশি মাছ প্রক্রিয়াজাত করে হালাল সার্টিফিকেশনের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমরা যদি মাছ প্রক্রিয়াজাত করে আমরা নতুন নতুন ধরনের খাদ্যপণ্য আসলে তৈরি করি, তাহলে সেক্ষেত্রে রপ্তানির সুযোগ বাড়বে। মাছের সঙ্গে যে হালাল ফুডের যে সমস্ত সার্টিফিকেশন, সেটাকে এনশিওর করতে হবে। হাই গ্রেডের প্রোডাক্ট, ভ্যালু এডেড প্রোডাক্ট যখন আমরা তৈরি করব, তখন যেন এটা নিশ্চিত করি যে এটার হালাল সার্টিফিকেশন আছে। খাদ্যের জন্য এই সার্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাতে আমরা যেন একটু কাজ করি। চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর সময়ে ধারাবাহিকভাবে বেড়েছে সবজি রফতানি। অর্থ বছরের প্রথম 4 মাসে 47.19% বেড়ে রফতানি আয় ঠেকেছে $2.17 কোটি। জুলাই আগস্টে মশলা রফতানি কমলেও সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসে বেড়েছে। অবশ্য বছর ব্যবধানে অর্থ বছরের প্রথম 4 মাসে 6.01% বেড়ে মশলা রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $1.93 কোটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এবারের জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পেলেও বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে সেটি চূড়ান্ত হয়নি। COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনার পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের পরিকল্পনা তুলে ধরার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। তবে প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকায় প্রতিশ্রুতি ও প্রত্যাশার 10% অর্থও মিলছে না বলে জানান বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দর কষাকষিতে বাংলাদেশকে আরও সরব হওয়ার পরামর্শ তাদের। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের জাতীয় পরিকল্পনা। একই সঙ্গে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এসব দেশের কর্মকর্তারা। বিশেষ করে 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রায় 74টি দেশ। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। 2035-এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে গ্লোবালি কালেকটিভলি $1.3 ট্রিলিয়ন এটা মোবিলাইজ করা এবং সবাই মিলে সেটাকে কালেকশন করা, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অর্থ যোগান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকায় প্রত্যাশার 10% তহবিলও বাংলাদেশ পাচ্ছে না জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ, বাংলাদেশকে আরো জোরালোভাবে দর কষাকষি করতে হবে। শুধু অর্থ যোগানে পিছিয়ে নেই, আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় 10% অর্থ কিন্তু আমাদের পটে আসছে না। উন্নত দেশগুলো আরো বেশি সক্রিয় হওয়া, সাপোর্টিভ হওয়া। শুধু দর কষাকষির মাধ্যমে সফলতা সম্ভব নয় জানিয়ে কপ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ডেলিগেশনরা সেই চেষ্টাটা করে যে G77 বা অন্যান্য দেশের সাথে মিলে ফুড সিস্টেমসকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কি পরিমাণ ক্ষতিপূরণ আসতে পারে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলনের আসরে বাংলাদেশ যোগ দিলেও ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবারের সম্মেলন থেকে অনেকটাই ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। গত 5 মাসে শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছে 267 জনের। তবে আলাদা ক্যান্সার বিভাগ না থাকা ও দীর্ঘ সময় ধরে রেডিওথেরাপি যন্ত্র নষ্ট থাকায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী বছরই নতুন যন্ত্রপাতি সহ একটি পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালু করা হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সামনে ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘ জটলা। বর্তমানে বিভাগটিতে আউটডোরে কেমোথেরাপি সেবা চালু রয়েছে।
চিকিৎসকরা জানান প্রতিদিন গড়ে বিভাগটি থেকে 100 জন রোগী চিকিৎসা নেন, তবে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। 25 থেকে 30টা রোগী পার ডে দেওয়ার চেষ্টা করি, যদিও এটা আসলে খুব চ্যালেঞ্জিং বিষয় 4টা বেডে থেরাপি দেওয়া। নাহলে আমরা যদি এটা নাও দিই তাহলে সিএলটা পিছিয়ে যাচ্ছে। পেশেন্টের একটা কেমোথেরাপি সিএল নিতে গেলে তাদের একটা দীর্ঘ লাইন অপেক্ষা করতে হয়। অন্যদিকে 16 বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে রেডিওথেরাপি যন্ত্র। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 মাসে হাসপাতালটিতে ক্যান্সার আক্রান্ত 267 জনের অস্ত্রোপচার হয়েছে, যাদের অনেকেই তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের রোগী। চিকিৎসকরা বলছেন আলাদা বিভাগ না থাকার পাশাপাশি রেডিওথেরাপি যন্ত্র দীর্ঘ সময় নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ক্যান্সার চিকিৎসার জন্য 3টা উইংস আছে, আমাদের এখানে তো 1 নম্বর 2 নম্বর 2টা উইংস নাই। সার্জিক্যাল অনকোলজি এই বিভাগটি যদি চালু হয়ে যায় তাহলে আরও বেশ কিছু ওই বিভাগের কিছু দক্ষ চিকিৎসক আমরা পাবো, তার মাধ্যমে বিশেষ বিশেষ চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হবে। আগামী বছর আধুনিক যন্ত্রপাতি স্থাপন সহ পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালুর আশ্বাস হাসপাতাল পরিচালকের। 15 তলা যে বিল্ডিংটা হচ্ছে, যেটা অলমোস্ট কমপ্লিটেড, হয়তো আমরা আগামী বছরে আমরা হ্যান্ডওভার পাবো, সেই বিল্ডিংয়ে কিন্তু একটা বড় অংশ থাকবে রেডিওথেরাপি বা ক্যান্সার বিভাগ। এটা চালু হলে কিন্তু এই পুরো উত্তরবঙ্গে একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট, একটা ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট আমরা এখানে চালু করতে পারবো। তবে শুধু আশ্বাস নয়, ক্যান্সারের চিকিৎসা সেবা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। লাভের আশায় হিমাগারে আলু মজুত রেখে মহাবিপাকে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। হিমাগার থেকে আলু বের করে বাজারে বিক্রি করে কেনা দামও উঠছে না, এমনকি চাষিদের পকেট থেকে দিতে হচ্ছে কোল্ড স্টোরেজের ভাড়া। কৃষি বিপণন কর্মকর্তা জানান, আলুর বাজার দর কম থাকায় হিমাগার থেকে আলু বের হচ্ছে ধীর গতিতে। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। কোল্ড স্টোরের সামনে ব্যবসায়ীদের আগের মতো নেই ভিড়। লাভের আশায় কোল্ড স্টোরে আলু মজুদ রেখে মহাবিপাকে আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু উৎপাদনে অন্যতম নীলফামারী। গত মৌসুমে জেলায় আলুর বাম্পার ফলন হয় প্রায় 5,50,000 মেট্রিক টন। দাম ভালো পাওয়ায় কোল্ড স্টোরগুলোর ধারণ ক্ষমতার কাছাকাছি 75,700 মেট্রিক টন আলু মজুত রাখেন চাষি ও আলু ব্যবসায়ীরা। তবে বাজারে আলুর দাম কম থাকায় কোল্ড স্টোর থেকে ব্যবসায়ীরা আলু বের করছেন ধীর গতিতে। আলু রাখার সময় শেষ হলেও কোল্ড স্টোরগুলোতে অর্ধেক আলু রয়ে গেছে। ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন, মজুদ আলু বাজারে বিক্রি করতে গেলে কেনা দামও পাচ্ছেন না তারা, এমনকি কোল্ড স্টোরের ভাড়াও দিতে হচ্ছে পকেট থেকে। খরচা পড়তে 14 টাকা, এখন বিক্রি করেছি মনে করুন 9 টাকা, আমার কিভাবে পোষাবে? আমরা যে গৃহস্থগুলো আসি সব এক মাটি। এবছর যে ধাক্কা খাসি, আগামীতে আমি উঠি দাঁড়ে পাবো না। আমাদের মজুদ করছিলাম 82,000 বস্তা, এই জগৎ ডেলিভারি হয়ে গেছে 45,000 বস্তা। আলু বের করার সময় বৃদ্ধির কথা জানিয়ে দাম বাড়তে পারে বলে জানান কৃষি বিপণন কর্মকর্তা। যে দামটা বিরাজ করছে এখন বাজারে, এই দামটা থেকে আরও 1 টাকা 2 টাকা বাড়তে পারে, হয়তো কমবে না। নতুন আলু যেহেতু এবার একটু দেরিতে আসবে, সুতরাং পুরাতন আলু যেটা মজুদ আছে সেই আলুটাও কিছুটা হলেও ব্যবহার হবে। নীলফামারীর 11টি কোল্ড স্টোরে আলু মজুদ রাখার ধারণ ক্ষমতা 90,100 মেট্রিক টন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দেশের বাইরের খবর। গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। গাজায় অন্য কারো শাসন মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনগুলো। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। এর মধ্য দিয়ে গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি। জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী। গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে।
চলমান পরিস্থিতির মধ্যে গাজায় তীব্র মানবিক সংকট অব্যাহত রয়েছে। দেইর আল বালা শহরে নেই খাবার ও বিশুদ্ধ পানি, ওষুধের মজুতও প্রায় শেষ। এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। উপত্যকাটির আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে ইসরায়েল শতবার চুক্তি লঙ্ঘন করেছে। পোল্যান্ড ইউক্রেন রুটের গুরুত্বপূর্ণ রেল লাইনে ভয়াবহ নাশকতার ঘটনায় দেশে নতুন করে নিরাপত্তা আতঙ্ক ছড়িয়েছে। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কঠোর ভাষায় দোষীদের গ্রেফতারের ঘোষণা দেন। বিস্ফোরণে ট্রাকের একটি অংশ উড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পায় যাত্রীবাহী ট্রেনটি। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠাতে পোল্যান্ডের রেল নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার বলছে, বিদেশি গুপ্তচর সংস্থার নির্দেশে হামলা হয়ে থাকতে পারে। Pierwsza, może parę minut po 21. Oglądałem sobie akurat telewizję. বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের খবর। এশিয়ান কাপ বাছাইয়ে বছরের শেষ ম্যাচে ভারত বাংলাদেশের মহারণ। বিগত দিনে কিছু ভুল হলেও এবার আর তার পুনরাবৃত্তি চান না কোচ হেভিয়ার কাবরেরা। যদিও তার কৌশল এবং প্লেয়ার সিলেকশন প্রশ্নবিদ্ধ, আর এই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেওয়ার লক্ষ্য ভারতের। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 8টায়। Tomorrow's match অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক, so it's gonna be a match like that. রাগঢাক না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ, সেটা দু দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই। প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাভিয়ার কাবরেরার কৌশল। দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত। ভারত ম্যাচ জিততে এসেছে, আমরাও জিততে চাই। আসলে সবার লক্ষ্য একটাই। আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না। It's an emotional game, it's an emotional match and it's a big voltage match. কারণ after this match there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a win, I think it will be positive. ভারতও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি। তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেশার গেম। সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য। এখন পর্যন্ত মুখোমুখি 32 দেখায় বাংলাদেশের 2 জয়ের বিপরীতে ভারতের 16টি। এই বছর খেলা প্রায় প্রতিটি ম্যাচেই কৌশলে কোথাও না কোথাও ভুল ছিল হাভিয়ার কাবরেরার, যার ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়ান কাপের বাইরে। বছরের শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। বাড়তি উন্মাদনা যতটুকু সেটা প্রতিপক্ষ ভারত বলেই, যাদের বিপক্ষে 22 বছর ধরে জয়বঞ্চিত বাংলাদেশ। শিলংয়ে যে ভুলটা হয়েছিল ঘরের মাঠে সেই গেরো খুলতে পারবেন তো হামজা সমিতরা? এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। 2030 ফিফা বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চান হামজা দেওয়ান চৌধুরী, তবে সে পথটা সহজ না, সেটাও স্বীকার করেছেন লেস্টার তারকা। হামজার বিশ্বাস ধাপে ধাপে একদিন সে লক্ষ্য অর্জন করবে লাল সবুজ। তবে মেসি কিংবা রোনালদো নন, হামজা 2026 বিশ্বকাপ দেখতে চান ইংল্যান্ড দলের হাতে। ক্যারিয়ারের এ পর্যায়ে পর্যন্ত এসেছেন বিভিন্ন কোচের সাহায্য নিয়ে, সেটাও স্বীকার করে নেন দেশের ফুটবলের পোস্টার বয়। ওয়ার্ল্ড কাপ আছে 2026, আনফর্চুনেটলি বাংলাদেশ খেলতে পারছে না, বাট 2030 ওয়ার্ল্ড কাপে 48 টিমস, ডু ইউ থিঙ্ক বাংলাদেশের ওই সম্ভাবনাটা আছে? এখন যেভাবে খেলছে নিশ্চয়ই সামনে আরও ইমপ্রুভ করবে। 30 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে আপনি কি দেখেন কি? ইনশাল্লাহ চান্স আছে, লাইক আমি খালি খাইতেছি অত স্পোর্ট ফুটবল এনিওয়ানের চান্স আছে, বাট আমরা আস্তে আস্তে করে বিশ্বাস করতে পারবো নেক্সট স্টেপ এরপরে নেক্সট স্টেপ। সো আস্তে আস্তে করে বিশ্বাস করতে পারবো আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপও খামো। আর নেক্সট ওয়ার্ল্ড কাপে হু উইল ইউ সাপোর্ট? লিওনেল মেসি আর্জেন্টিনা আর রোনালদোস পর্তুগাল আর অন্য কোনো টিম? কার হাতে ওয়ার্ল্ড কাপে জিতলে আপনি উঠলে খুশি হবেন 2026? ইংল্যান্ড। আমি আই লিভ দ্যার, সো I've got so many friends who play for England, and so England উইন হলে আমি। আপনি ছোটবেলায় যখন ছিলেন ফুটবল তখন প্রফেশনাল শুরু করেন, কোন ক্লাবের খেলা দেখে ভালো লাগতো? কোন ক্লাব সাপোর্ট করতেন? কোন ক্লাব আপনার পছন্দ ছিল ইংল্যান্ডের?
আমি লেস্টারে আসলাম ফ্রম 8 বছর, সো লেস্টার আমি সাপোর্ট করতাম, আমার মামা আমার ফ্যামিলি সব আমরা গিয়ে দেখতাম লাইভ ম্যাচ, সো লেস্টারে সাপোর্ট করছি। বাট একবারে ছোট থাকতে আমি আর্সেনালের বেশি করে ওয়াচ করছি, আর ভিয়েরা, অনরি, পেরেজ, আসিল, ফ্যাব্রেগাস, সো ও দুই তিন। You have played under some wonderful coaches, Brendan Rodgers and Joe Morris. কথা হয় আপনার তাদের সঙ্গে, বা তাদের সঙ্গে যখন কাজ করেছেন তারা তো আপনাকে অনেক কিছু শিখিয়েছে, নিশ্চয়ই সেগুলো এখন অনেক আপনাকে হেল্প করছে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে। Different coach, different by help করে, so little bit লইয়া আমি আমার ক্যারিয়ার হেল্প করতে আছে। বাট ওই কত সাকসেস হইলে না আমরা আনলে এরা টেক্সট করে হয় সরি না কংগ্রাচুলেট করে। এনজো মারেস্কা আসলে বাংলাদেশের সাপোর্ট দেখছে আর বিশ্বাস করতে পারছিল না। অনেক ধন্যবাদ হামজা দেওয়ান চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবারে প্রাকৃতিক সৌন্দর্যের খবর। উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় দূর থেকে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন জেলা শহরের বিভিন্ন স্থানের পাশাপাশি তেঁতুলিয়ার ডাকবাংলোতে ভিড় করছেন পর্যটকরা। সোহাগ হায়দারের রিপোর্ট। একদিকে হেমন্তে দেখা মিলছে মাঠ জুড়ে পাকা ধানের সোনালী আভা, অন্যদিকে নীল আকাশে সাদা বরফে ঢাকা পাহাড় চূড়া। দূর থেকে মনে হয় যেন তুলার মতো ভেসে আছে। মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগের পাশাপাশি অনেকে মুঠোফোনে ধারণ করছেন। পঞ্চগড় জেলা শহর সহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আবারও খালি চোখেই দেখা মিলছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। হেমন্তের আকাশ পরিষ্কার থাকায় সোমবার এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে জেলার বিভিন্ন স্থানে ভিড় করতে দেখা গেছে পর্যটকদের। ভোরের আকাশে কখনো কালচে, কখনো শুভ্র বরফের রূপ নিলেও দুপুরে সোনালী বর্ণের, বিকেলে লাল ও বেগুনি রঙের আকার ধারণ করে। হিমালয় এই পাহাড়টা আসলে একটু অন্যরকম, সুন্দরভাবে যে প্রকৃতি আজকে দেখা দিল, বিশেষ করে আমরা এখান থেকে একেবারে ক্লিয়ার দেখতে পারছি। অপূর্ব দৃশ্য। আমি কানাডার রকি মাউন্টেনও গেছি, ওখানকার পাহাড় আর এখানকার পাহাড় ডিফারেন্ট। অনেক ভালো লাগলো। বাংলাদেশের থেকেও দেশের বাইরে অনেক ভালো পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেঁতুলিয়া উপজেলা প্রশাসন বলছে এবার পর্যটকদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতে চালু করা হয়েছে hotels.gov.bd নামে অনলাইন অ্যাপস। একটা মোবাইল অ্যাপস চালু করেছি, সেটা একই সাথে ট্যুর গাইড হিসেবেও কাজ করবে। আর মোবাইল অ্যাপসের মাধ্যমে বাড়িতে বসেই চাইলে যে কেউ এখানে হোটেলগুলো বুকিং করতে পারবে। প্রতি বছর অক্টোবরের শুরুর দিক থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য উপভোগ করা গেলেও এবার অক্টোবরে তা দেখা মেলেনি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এই ছিল সকাল 10টার সময় সংবাদে।